সকলকে স্বাগত জানাচ্ছি ১২০ নম্বর এপিসোডে। আজ রয়েছে তিনটি ঘটনায় প্রচণ্ড ভয়ের এবং জমজমাট। বেশি দেরি না করে সোজা চলে যাব আজকের ঘটনায়। তার আগে বলে রাখবো, ঘটনাগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও আজকের এই এপিসোডটা। চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজকের প্রথম যে ঘটনাটি আছে, ঘটনাটি লিখেছেন আলো দাশগুপ্ত। তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। এই ঘটনাটি আমার বড় মেসোমশাইয়ের থেকে শোনা। আমাদের বাড়ি আর বড় মাসির বাড়ি খুবই কাছাকাছি। বাবা মা অফিস থেকে ফিরলে প্রায় দিনই মেসোমশাই আসতেন আমাদের বাড়িতে। তখন খুব লোডশেডিং হতো, আর মেসোমশাই এলেই আমি, আমার ভাই আর আমার মাস্তুতো এক দাদা, আমরা সবাই মিলে বসতাম গোল করে আর গল্প শুনতাম মেসোমশাইয়ের থেকে। মেসোমশাই খুব ভালো ভূতের গল্প বলতেন। তখনই শোনা একটি ঘটনা আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি। আপনারা শুনে কিন্তু আমায় কমেন্টসে অবশ্যই জানাবেন ঘটনাটি কেমন লাগলো। ঘটনায় আসা যাক। আগেকার দিনে মাঝে মাঝেই শোনা যেত ভূতে ধরার কথা। মেসোমশাইরা ছিল দুই ভাই আর এক বোন। মেসোমশাই ছিল সবার ছোট। ওনার বোনের নাম ছিল রানী। সে নাকি সত্যিই রানীর মতো সুন্দর ছিল। আমি যখনকার কথা বলছি তখন মেয়েদের খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যেত। তো রানীকে যেহেতু দেখতেও খুব সুন্দর ছিল, সেজন্য খুব ভালো বাড়িতে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর তার সাংসারিক জীবন বেশ ভালোই কাটছিল। সুন্দর ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির সবাই তাকে খুব ভালোবাসত। রানীর শুধু একটাই বাজে অভ্যাস ছিল, সেটা হলো পান খাওয়া। রোজ রাতে খেয়ে উঠে একটা পান তাকে খেতেই হবে, আর পান মুখে দিয়ে তার বরের সঙ্গে ছাদে হাঁটতে উঠত সে রোজ। সেদিনও যথারীতি কিছুক্ষণ ছাদে হেঁটে নিচে নেমেছে সে। সব কিছুই ঠিকঠাক ছিল। পরের দিন সারা সকাল সে কাজকর্ম করেছিল এবং তখনও সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু যেই বিকেল হতে শুরু করলো, অমনি আস্তে আস্তে রানীর ব্যবহারও পাল্টাতে শুরু করলো। যে রানী গুরুজনদের অত সম্মান করত, তাদের সামনে মাথার ঘোমটা খুলে অসভ্য ভাষাতে গালিগালাজ করতে লাগলো সে। দেখে মনে হচ্ছিল পুরো পাগল হয়ে গিয়েছে সে। তখন মেসোমশাইদের বাড়িতে খবর পাঠানো হলো যে তোমরা শীঘ্রই আমাদের বাড়িতে আসো। এরপর শ্বশুরবাড়ির লোকজন বলতে লাগলো রানীর বাবা মা লুকিয়ে লুকিয়ে পাগল মেয়ের বিয়ে দিয়েছে তারা। এসব শোনার পর মেসোমশাইদের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। তখন মেসোমশাইয়ের বড় দাদা যে ছিল, ওনাকে বোনের বাড়িতে পাঠানো হলো খবর নেওয়ার জন্য। মেসোমশাই যখন পরের দিন সকালে তাদের বাড়িতে যায়, তখন সে দেখে রানী একদম স্বাভাবিক রয়েছে। সে আগে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গিয়েছিল আবার। সে ভাইকে দেখে আনন্দে মাতোয়ারা হয়ে যায় এবং সে তাকে জড়িয়ে ধরে আদরও করে। সবার সঙ্গে তখন সে স্বাভাবিক আচরণ করছিল। কিন্তু যখনই সন্ধে হলো, অমনি রানীর আচরণ হঠাৎ করেই পাল্টে গেল। এই দেখে মেসোমশাই খুব ভয় পেয়ে বাড়িতে এসে তার দাদা আর বাবাকে এই সব কথাগুলো জানায়। পরের দিন তার বড় দাদা একজন খুব বড় এক ওঝাকে নিয়ে রানীর বাড়ির দিকে রওনা হয়। ওই ওঝাটি সেখানে পৌঁছে কিছুতেই সন্ধ্যের আগে তাদের বাড়িতে ঢুকতে চায় না। উনি আগের থেকে পুরো বাড়িটা মন্ত্র পড়ে বাঁধাতে লাগলেন। তো এরপর সেই ওঝাটি ঠিক সন্ধ্যের সময় তিনি ঢুকলেন রানীদের বাড়িতে। ওঝাটিকে দেখেই রানী অসভ্যের মতো চিৎকার করতে লাগলো। ওঝাটি একটা গোল দণ্ডি কেটে তার মধ্যে রানীকে জোর করে বসালেন আর হাতে কিছুটা সর্ষে নিয়ে মন্ত্র পড়তে পড়তে রানীর গায়ে ছুঁড়ে মারতে লাগলেন। তখন রানী চিৎকার করতে শুরু করেছিল রীতিমতো। রানীর গলার আওয়াজ পুরো পাল্টে গিয়েছিল, মনে হচ্ছিল কোনো পুরুষ মানুষ কথা বলছে। ওঝাটি জানতে চাইল সে কে আর কেনই বা রানীর ক্ষতি করতে চাইছে। সে তখন বলতে লাগলো রোজ যখন ছাদে গিয়ে রানী পায়চারি করত এবং সে যখন পান খেত, সেই পানের পিক তার গায়ে ফেলেছিল রানী। অনেকদিন ধরেই সে ওখানেই থাকে, তাই রানীকে উচিত শিক্ষা দেবে বলে ওর মধ্যে ঢুকেছে ওই অপবিত্র আত্মা। অনেকক্ষণ ধরে ওঝাটি চেষ্টা করার পর সে রানীর শরীর ছেড়ে চলে যেতে রাজি হয়।
সে বলে রানীকে শিল মুখে নিয়ে ছুটে যেতে হবে। যখনই সে পড়ে যাবে মাটিতে, তখনই ওই আত্মা ওর শরীর ছেড়ে বেরিয়ে যাবে। এরপর ওই রোগা রানী ভারী একটা শিল মুখে নিয়ে ছুটতে শুরু করে। কিছুটা যাওয়ার পর সে মাটিতে পড়ে যায় এবং ওঝাটি তাকে ধরে ঘরে নিয়ে এসে শুয়ে দেয় আর একটা মাদুলি বেঁধে দেয় রানীর হাতে। এর কিছুক্ষণ পর যখন রানীর হুঁশ ফেরে, তখন আর কিছুই মনে পড়ে না তার। আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। মেসোমশাইদের বাড়ির সবাইও চিন্তামুক্ত হয়। এই ঘটনার পরে ভবিষ্যতে আর রানী কোনোদিনও পান মুখে দেয়নি। এই ছিল ঘটনা। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়, বেশি দেরি করব না আর। ঘটনাটি লিখেছেন পূর্বাশা মুখার্জি। তিনি যেইভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। তিনি লিখেছেন, যে ঘটনাটি আমি শেয়ার করছি সেটা আমার দাদুর কাছে শোনা। অনেকদিন আগের ঘটনা এটা। দাদুর বয়স তখন 28 কি 29 হবে। দাদু একদিন বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরতে তার বেশ রাত হয়ে যায়। দাদু তার সাইকেল করে ফিরছিলেন বাড়িতে। আমাদের বাড়ির গলিতে ঢোকার আগে একটা গলি পড়তো। সেই গলিতে কোনো ল্যাম্পপোস্ট নেই, কোনো আলো নেই সেই গলিতে। আগেও ছিল না এবং এখনও সেই গলিতে কোনো ল্যাম্পপোস্ট নেই। ওই জায়গাতে লাইট দিলেই সে লাইট খারাপ হয়ে যায়। এর কারণ এখন অবধি আমরা কেউই জানি না। তো দাদু যখন ওই গলিতে ঢুকলেন বাড়ি আসার সময়, তখন কিছুটা আসার পর একটি বাচ্চা ছেলে দাদুর সাইকেলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে স্বাভাবিকভাবেই দাদু খুব জোরে সাইকেলের ব্রেক চেপে দাঁড়িয়ে পড়েন এবং তিনি খুব রেগে যান আর ওই বাচ্চাটিকে বকাবকি করতে শুরু করেন। সেই বাচ্চাটি তবুও সাইকেলের সামনে থেকে এক চুলও সরে না। দাদু তখন সেই বাচ্চাটির হাতটা ধরে এবং এক টান দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর তিনি সাইকেল চালিয়ে আবারও বাড়ির দিকে এগোতে শুরু করে। কিছুটা আসার পর হঠাৎ দাদুর মনে হয় সাইকেলটা যেন ভারী ভারী লাগছে। এটা মনে হওয়াতে তিনি সাথে সাথে সাইকেলটা থামিয়ে দাঁড়িয়ে পড়েন। সাইকেল থামিয়ে দাঁড়াতেই তিনি শুনতে পেলেন পেছন থেকে কেউ যেন খুব বাজেভাবে হেসে উঠল। এমনিতে দাদু খুবই সাহসী মানুষ, কিন্তু সেই সময় দাদু একটু ভয় পেয়ে গিয়েছিলেন। ওখানে দাঁড়িয়ে দাদু পেছন দিকে তাকাতেই তার সারা শরীর যেন কেঁপে ওঠে। উনি দেখলেন ওই বাচ্চাটি দাদুর সাইকেলের পেছনে বসে দাদুর দিকে তাকিয়ে রয়েছে আর খুবই বাজেভাবে একটা হাসি সেই বাচ্চাটা হাসছে। দাদু বুঝতে পারলেন এত রাত্রে কোনো বাচ্চা বাড়ির বাইরে এভাবে ঘুরে বেড়াবে না। তিনি বুঝতে পারলেন এটা স্বাভাবিক কিছু ঘটছে না তার সাথে। দাদু আর কিছু না ভেবে জোরে জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলেন এবং সাইকেল চালাতে শুরু করলেন। বাড়ির সামনে আসতেই তিনি অনুভব করলেন সাইকেলটা আস্তে আস্তে হালকা হয়ে গিয়েছে। এরপর দাদু তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে যায় এবং বাড়িতে কাউকে কিচ্ছু না বলেই তিনি শুয়ে পড়েন। দাদুর খাটের সোজাসুজি একটা জানালা ছিল। ওই জানালাটা তখন বন্ধ ছিল। দাদু শোয়া অবস্থাতেই শুনতে পেলেন ওই জানালাটাকেও খুলল। দাদু যখন জানালার দিকে তাকালেন, তখন তিনি দেখলেন ওই বাচ্চাটি জানালাটা ধরে দাঁড়িয়ে দাদুর দিকে একভাবে তাকিয়ে রয়েছে আর হাসছে। এটা দেখে দাদু চোখ বন্ধ করে প্রচণ্ড জোরে একটা চিৎকার করে ওঠে এবং হনুমান চালিসা পড়তে শুরু করেন। এরকম চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এসে দাদুকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন দাদু পুরো ঘটনার কথাটা সবাইকে বলে। এইসব শুনে বাড়ির সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরের দিন সকালে আমাদের বাড়ির কাছের একটি কালী মন্দিরের পুরোহিতের কাছে গিয়ে দাদু সব ঘটনা জানায়। সেই পুরোহিতটি তখন বলেন, আপনি খুব জোরে বেঁচে গিয়েছেন হনুমান চালিসা পড়ার কারণে, না হলে ওই বাচ্চাটি আপনাকে প্রাণে মেরে ফেলত। যাই হোক, ওই দিনের পর থেকে দাদু আর কখনো ওই রাস্তা দিয়ে যাতায়াত করেনি। এই ছিল ঘটনা। এই ছিল আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। ঘটনাগুলি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর শেয়ার করে দিও। দেরি করবো না, চলে যাব তৃতীয় ঘটনায়। ঘটনা